আমরা ক্লাস 11-এর নতুন সিলেবাসের অর্থাৎ সেমিস্টার 1-এর একটি পোয়েম নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমরা কবিতাটার লাইন বাই লাইন ব্যাখ্যা করব, ওয়ার্ড মিনিং ও কী কী রিটোরিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলি নিয়েও আলোচনা করব। এই পোয়েমটি হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংরাজি সাহিত্যের অগ্রণী কবিদের মধ্যে অন্যতম, যিনি 7 এপ্রিল 1770 ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1850-তে। যার কবিতার দর্শন ও প্রকৃতি ছিল প্রকৃতিভিত্তিক। অ্যাকচুয়ালি হি ইজ দ্য প্রিস্ট অব দ্য ন্যাচারাল পোয়েট্রি। তিনি শুধু প্রকৃতিকে ভালোবাসতেন তাই না, তিনি প্রকৃতিকে উপাসনাও করতেন। তাই প্রকৃতির প্রত্যেকটা বস্তুকে তিনি তার কবিতায় তুলে ধরতেন, সেটা ফুল হোক, গাছ হোক, পর্বত হোক, নদী হোক, যাই হোক না কেন। এই কবিতাটি লেখা হয় 1802 সালের সেপ্টেম্বর 3 তারিখে। একদিন কবি ও তার বোন ডরোথিকে নিয়ে যখন ফ্রান্স যাওয়ার পথে রওনা দেন এবং ফ্রান্স যেতে গেলে ডোভার নামক একটি স্থানে গাড়ি চেঞ্জ করতে হতো। গাড়ি বলতে তখনকার দিনে ঘোড়ার গাড়িকে বোঝানো হচ্ছে। এবং লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে টেমস নামক নদীটি পার হতে হতো। আর এই নদীর ওপর ছিল এই বিখ্যাত ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ভোরের লন্ডনের মনোরম দৃশ্য দেখে অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ গাড়িটি থামিয়ে এই প্রকৃতির রূপ দেখে তিনি লন্ডনের যে রূপ সেটা ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দেখে তিনি একদম বিমোহিত হয়ে পড়েন এবং ওই স্থানে তিনি কবিতাটি সৃষ্টি করেন বা কম্পোজ করেন। তাই এই কবিতাটির নাম দেখো কি দেওয়া আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802 কবিতাটি 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমস নামক একটি সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল। 1802 সালের 31 জুলাই ডোভার থেকে ফ্রান্স যাওয়ার পথে যখন কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ অতিক্রম করছিলেন তখন তিনি লন্ডনের ভোরের দৃশ্য দেখে দারুণভাবে মুগ্ধ হয়েছিলেন। তিনি অবিলম্বে তার ব্যক্তিগত অনুভূতি, উপলব্ধি এবং মুগ্ধতাকে ব্যক্ত করে একটি পদ্য রচনা করেন এবং অর্থাৎ এই কবিতাটি রচনা করেছিলেন এবং তার শিরোনাম দিয়েছিলেন আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। পদ্যটি চূড়ান্ত রূপ পেয়েছিল যখন ওয়ার্ডসওয়ার্থ ও তার বোন ডরোথি 3 সেপ্টেম্বর 1802 সালে ফ্রান্স থেকে ফিরছিলেন। দেখো, তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কি দেখলাম? ইন্ট্রোডাকশনে আমরা কবির এই যে পোয়েমটা তার হিস্ট্রি সম্পর্কে জানতে পারলাম, তাই তো? অর্থাৎ এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা তোমাদের নেওয়া হয়েছে পোয়েমস ইন 2 ভলিউমস। এখান থেকে কিন্তু এটা তোমার এটা নেওয়া হয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ডে আমরা দেখলাম যে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করছিলেন, যে তার বোন ডরোথিকে নিয়ে তিনি মানে ইংল্যান্ড ডোভার থেকে তিনি ফ্রান্সের দিকে যাওয়ার জন্য তিনি যাচ্ছিলেন, তাই তো? এবং সেই ডোভার থেকে ওখানে নেমে ঘোড়া গাড়ি চেঞ্জ করতে হয় এবং ডোভার থেকে যাওয়ার সময় তিনি কি দেখলেন, যে ডোভার থেকে ফ্রান্স যে যাওয়ার যে রাস্তাটা সেখানে তোমার একটা নদী রয়েছে, যে নদীটার নাম হচ্ছে টেমস নদী এবং ওই টেমস নদীতেই তোমার রয়েছে এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা এবার এই ওয়েস্টমিনিস্টার ব্রিজে যখন তিনি ঘোড়া গাড়িতে করে তার বোনকে নিয়ে যাচ্ছিলেন, তো সকালবেলার যে তার মনোরম পরিবেশ সেটা না দেখে তিনি
মানে না থেমে আর কি তিনি থাকতে পারলেন না। তখন সেই ঘোড়ার গাড়ি থেকে এসে তিনি লন্ডন শহরের যে দৃশ্য সেটাকে দেখে তিনি মুগ্ধ হয়ে তিনি কিন্তু এই কবিতাটা তিনি লিখেছিলেন। এই কবিতাটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো নাম নেই, ঠিক আছে। অর্থাৎ সাডেনলি তিনি যেহেতু তিনি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন, তিনি ছিলেন একজন রোমান্টিক কবি। অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য প্রিস্ট, বলা যায় হি ওয়াজ দ্য মেন প্রিস্ট অফ দ্য নেচার, অর্থাৎ প্রকৃতির পূজারী, ঠিক আছে। এই প্রকৃতির এই যে মনোরম দৃশ্য এটাকে দেখার পর তিনি আর না দেখে তিনি আর অভিভূত না হয়ে থাকতে পারলেন না, সেটাই আমরা বলতে পারি। এবং তাহলে আমরা দেখো, আমরা একদিকে যে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা কি হিসেবে বলছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক কবি, তাই না। অর্থাৎ তিনি প্রকৃতির প্রত্যেকটা জিনিস নিয়ে তিনি কি করতেন, লেখালেখি করতেন। ঠিক যেমন আমাদের বাংলায় কাকে বলা হয়, জীবনানন্দ দাশ, ঠিক আছে। ঠিক না, তিনিও ছিলেন এই ওয়ার্ডসওয়ার্থের মতো প্রকৃতিপ্রেমী। তো এই যে লন্ডন শহরটা তো এটা তো একটা ম্যানমেড অবজেক্ট, তাই তো। একটা শহর তো একটা ম্যানমেড অবজেক্ট, কিন্তু তিনি তো হচ্ছে প্রকৃতির পূজারী, এটা তো প্রকৃতির একটা পার্ট নয়। তাহলেও তিনি এই যে লন্ডন শহরের যে তোমার ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তিনি যে সৌন্দর্যটা তিনি দেখছেন, তাহলে ম্যানমেড এই অবজেক্টটাকেও কিন্তু তিনি কি অ্যাজ এ পার্ট অফ নেচার হিসাবেই তিনি ধরছেন, ঠিক আছে। এই হিসাবেই তিনি কি করলেন, এই লন্ডন শহরের ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তিনি তার সমগ্র বর্ণনাটা কিন্তু দিলেন, ঠিক আছে। এবার এই যে পোয়েমটা, অর্থাৎ এই পোয়েমটা দেখবে তোমাদের, হ্যাঁ, এটা হচ্ছে তোমার যেটা নাম আমি প্রথমেই বলেছি, এটা কবিতা পোয়েমটার নাম তোমাদের দিতে পারে যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, বা কোথাও কোথাও দেখবে যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এরকম ভাবে কিন্তু দেওয়া থাকে। অর্থাৎ আমরা দেখলাম কি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি হচ্ছেন একজন কি কবি, একজন রোমান্টিক কবি, একজন প্রকৃতিপ্রেমী, তাই তো। এবার এই কবিতাটাতে তোমরা দেখবে, অর্থাৎ আমরা এটা মনে রাখবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, পোয়েমস ইন 2 ভলিউমস, ঠিক আছে। এখান থেকে কিন্তু এই কবিতাটা নেওয়া হয়েছে। এই যে তিনি ছিলেন রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। এবার এই কবিতাতে তোমরা দেখবে যে 14টা লাইন আছে, ঠিক আছে। অর্থাৎ চতুর্দশপদী কবিতা বলি, যাতে বাংলায় যাকে বলে, অর্থাৎ তাকে আমরা কি বলি, আমরা বলি সনেট, তাই না। আমরা বাংলায় বলি, ইংরেজিতে বলে সনেট। এই সনেট মানে কি, ইটস এ 14 লাইন পোয়েম, তাই না, 14 লাইনের কবিতা সনেট। এবার আজকে আমরা এই সনেট সম্পর্কে এই কবিতাতে কিন্তু একটা বলে নেবো। তোমরা অনেক বারবার যখনই কবিতা পড়বে এই সনেটের কথা কিন্তু মাঝে মাঝে প্রায় আসবে, ঠিক আছে। এই যে সনেট, এই সনেট কথাটা তোমার প্রথমে সেনেটিও, ঠিক আছে। কোন ওয়ার্ড, ল্যাটিন একটা ওয়ার্ড, ঠিক আছে, সরি ল্যাটিন নয়, ইটালিয়ান ওয়ার্ড, যার নাম হচ্ছে তোমার সেনেটো, হ্যাঁ, এটা একটা এই ওয়ার্ড থেকে এসছে। তাহলে সনেট কথাটা, দ্য ওয়ার্ড ড্রাইভ ফ্রম ইটালিয়ান ওয়ার্ড সেনেটো, ঠিক আছে। এই সেনেটো কথাটা মানে কি, এ লিটিল সাউন্ড অর সং, এর মানে হচ্ছে এ লিটিল সাউন্ড অর সং, ইটালিয়ান ভাষায় এটা কি বলা হয় তোমার, সেনেটো। এই যে তোমার সনেট, এই সনেট সাধারণত 2 ধরনের হয়। ইটালিতে এই সনেটটা এসেছিল তোমার 13th সেঞ্চুরিতে, কোথায় এসেছিল, 13th সেঞ্চুরিতে এসেছিল ইটালিতে। কে নিয়ে এসেছিল, ফ্রান্সিসকো পেট্রাক, ঠিক আছে। কে নিয়ে এসেছিল, ফ্রান্সিসকো পেট্রাক।
ফ্রান্সিসকো পেট্রাক। এই ফ্রান্সিসকো পেট্রাক যে কবি, তিনি এই প্রথম 13th সেঞ্চুরিতে ইটালিতে এই সনেটে তিনি কিন্তু অবতারণা করেন। ঠিক আছে, সেই জন্য একে কি বলা হয়, যে ইটালিয়ান সনেটও বলা হয়, আবার বলা হয় যে পেট্রিয়ান সনেট। ঠিক আছে, পেট্রিয়ান সনেট, বোঝা গেল। তারপর 16th সেঞ্চুরিতে, অর্থাৎ 16th সেঞ্চুরিতে ইংল্যান্ডে কিন্তু আবার এই তোমার এই সনেটের কিন্তু নিয়ে কিছু লোক মানে কবিরা লেখালেখি স্টার্ট করে ইংল্যান্ডে, তাই তো। কত? ইংল্যান্ডে কারা কারা ছিল? ইংল্যান্ডে তোমার ছিল জন ডনি, কে জন ডনি, আর ছিল তোমার ইবি ব্রাউনিং, আর উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার এই যে এই টাইমটাকে বলা হতো এলিজাবেথ এরা। এলিজাবেথ এরা, এই এলিজাবেথ এরাতে এরাই কিন্তু সনেটের যে তোমার আবির্ভাব সেটা ইংল্যান্ডে সাহিত্যে কিন্তু এনারাই নিয়ে এসেছিলেন। ঠিক আছে, এই সনেটকে কি বলা হয়? শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট, বোঝা গেল। এবার আমাদের যে কবিতাটা সেটা তোমার হচ্ছে পেট্রিয়ান সনেটে এই হিসাবে লেখা থাকে। ঠিক আছে, পেট্রিয়ান সনেট। এই পেট্রিয়ান সনেটে সাধারণত কটা থাকে? আমরা কি বললাম, 14টা লাইন থাকে, তাই তো। 14টা লাইনের মধ্যে এই পেট্রিয়ান সনেটে থাকবে হয় কোনোটাতে 8টা লাইন থাকবে, আবার কোনোটাতে থাকবে 6টা লাইন। ঠিক আছে, যেটাতে 8টা লাইন থাকবে সেটাকে বলা হয় অক্টেভ, আর যেটাতে 6টা লাইন থাকবে সেটাকে বলা হয় সেস্টেট। হ্যাঁ, যেটা 6টা লাইন থাকে সেটাকে তোমার কি বলে? সেস্টেট। ঠিক আছে, এবং এই যে যেখানে 8টা লাইন থাকবে সেখানে সব সময় তোমার যে পোয়েটিক যে রাইমিং স্কিম হবে সব সময় এ। ঠিক আছে, রাইমিং স্কিম হবে এ বি বি এ এ এ বি বি এ এ বি 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 এ 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, অর্থাৎ অক্টেভে ষষ্ঠ পদে থাকবে এই রাইমিং স্কিমটা থাকবে। ঠিক আছে, এবং 6 নম্বর পদে কি থাকবে? সবসময় থাকবে সিডি সিডি সিডি, অথবা কখনো কখনো থাকে সিডি ই সিডি ই। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে তোমার সনেট সম্পর্কে একটা সম্পূর্ণ একটা হিস্ট্রি। ঠিক আছে, আমরা কবিতাটা কোথা থেকে পেলাম? কোথা থেকে নেওয়া হয়েছে? পোয়েমস ইন দা 2 ভলিউমস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এটা কি এক সনেট? এটা হচ্ছে তোমার যে ওয়ার্ডটা সনেট কথাটা এসছে সেনেটো ওয়ার্ড থেকে। ঠিক আছে, ইটালিয়ান ওয়ার্ড যার মানে হচ্ছে লিটিল সং অর সাউন্ড। এবার 13th সেঞ্চুরিতে এই সনেটটা কিন্তু ইটালিয়াতে ফ্রান্সিসকো পেট্রাক তিনি কিন্তু ইনক্লুড করেছিলেন, এবং সেই জন্য এটাকে বলা হয় পেট্রিয়ান সনেট বা তোমার ইটালিয়ান সনেট। আবার ইংল্যান্ডে 16th সেঞ্চুরিতে এই সনেটটা অর্থাৎ এলিজাবেথ এরাতে যেমন জন ডন, ইবি ব্রাউনিং, উইলিয়াম শেক্সপিয়ার এরা কিন্তু নিয়ে এসেছিলেন, সেই জন্য একে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। এই সনেটে সবসময় কি থাকে? কোনো সময় এই তোমার ফ্রান্সিসকো পেট্রিয়ান সনেটে সবসময় অষ্টপদ 8টা যেটা থাকে অক্টেভ বা
6টা, অর্থাৎ প্রথমে দিকে 8টা স্তবক থাকবে, তারপরে 6টা থাকবে। 8টা স্তবকে সবসময় তোমার টাইমিং স্কিম এ বি বি এ এ বি বি এ। দেখো তোমাদের কবিতাটাও ঠিক এই, আমি যখন কবিতাটা করাবো তোমার টাইমিং স্কিম দেখাবো, এবং তার সাথে সাথে তোমার এই যে শেষ স্টেপে সেখানে সিডি 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 অথবা সিডিই সিডিই এই নিয়ে কিন্তু তোমাদের মানে তোমার রাইমিং স্কিমটা থাকবে। বোঝা গেল? এটা গেল তোমার সনেট সম্পর্কে তোমাদের একটা ব্রিফ একটা ডিসকাশন, ঠিক আছে? অর্থাৎ বোঝা গেল সনেটটা কি, কোথা থেকে এসছে না এসছে। এবার আমরা কিন্তু তোমাদের যে কবিতাটা দেওয়া আছে সেটা কিন্তু লাইন বাই লাইন পড়বো। দেখো খুব সহজ একটা কবিতা, ঠিক আছে? কি বলেছে? composed upon Westminster Bridge September 3, 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কি বলছে দেখো, earth has not anything to show more fair। তার মানে কি, এখানে বলছে পৃথিবীর এর থেকে আর কিছু সুন্দর, ফেয়ার মানে সুন্দর দেখাবার কিছু নেই। কি সুন্দর? এই যে ভোরের যে প্রকৃতির যে সুন্দর, ঠিক আছে? ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডনের যে সকালবেলার যে মনোরম দৃশ্য, এটা দেখে কবি এত আবির্ভূত হয়ে গেছেন যে তিনি বলছেন যে এর থেকে পৃথিবীতে আমার কাছে ভালো জিনিস বা সুন্দর দেখার কিছু আমার কাছে কিন্তু নেই। দেখো এই ধরনের কথা যখন ইউজ করা হয় তখন এটাকে ইংরেজি ভাষায় বলা হয় কি, যে হাইপারবোল, ঠিক আছে? হাইপারবোল অলংকার এখানে যে রেটরিক যে ডিভাইস, ঠিক আছে, বা তোমার যে ফিগার অফ স্পিচ যেটা ইউজ করা হয়েছে এখানে সেটা হচ্ছে তোমার হাইপারবোল। হাইপারবোল কেমন? অর্থাৎ যখন কোনো জিনিসকে বেশি করে বলা হয় সাপোজ যদি আমি তোমাকে যদি বলি যে আই এম সো হাংরি যে আই কুড ইট অ্যান এলিফ্যান্ট, তার মানে কি? এটা কি বোঝাচ্ছে? আমি এতটাই ক্ষুধার্ত যে আমি একটা হাতিও খেয়ে নিতে পারি। ইজ ইট পসিবল? তোমার এতটা খিদে আছে কি তুমি কি একটা হাতি খেতে পারবে? এটা কিন্তু বোঝাচ্ছে না, হাতি খাওয়াটা নয়। তার মানে এটা এই কথাটা সেন্টেন্সটা বলার মাধ্যমে বোঝাচ্ছে যে তোমার খিদেটাকে বোঝাচ্ছে, তোমার খিদের ইন্টেন্সিটিটাকে বোঝাচ্ছে, তোমার কতটা খিদে লেগেছে যে তুমি একটা হাতিও খেয়ে নিতে পারো। বোঝা গেছে? এই ধরনের কথাকে বলা হয় হাইপারবোল। ঠিক সেরকম এখানেও বলেছে যে আর্থের, অর্থাৎ কি এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যে লন্ডনের দৃশ্যটা সকালবেলায় দেখছে, এটাই কি সব পৃথিবী সবকটা থেকে বড় সুন্দর, মানে একদম বলা যায় যে মানে সুন্দর জিনিস, সুন্দরতম জিনিস, এর থেকে কিছু নেই? অবশ্যই আছে, কিন্তু কবি এটাকে হাইপারবোল ইউজ করে বলছে যে আর্থ হ্যাজ নট এনিথিং, ঠিক আছে, টু শো মোর ফেয়ার। দেখো তারপরে কি বলছে, ডাল উড বি শো সোল, ঠিক আছে, ডাল উড বি শো সোল হু কুড পাস বাই। এখানে ডাল মানে কি? ডাল মানে বোকা বা নির্বোধ নয়। ডাল মানে হচ্ছে যার মধ্যে কোনো সেন্স অফ বিউটি নেই, অর্থাৎ যার মধ্যে অ্যাস্থেটিক ভ্যালু নেই। অ্যাস্থেটিক কি? যারা তোমার গান বাজনা নৃত্য সঙ্গীত অর্থাৎ প্রকৃতির বিভিন্ন জিনিসকে যারা ভালোবাসে, ঠিক আছে, তাদেরকে অ্যাস্থেটিক জিনিস বলা হয় এগুলোকে। তো সুতরাং এই একটা জিনিস যার মধ্যে যদি এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে যে লন্ডনের যে মনোরম দৃশ্য, এটাকে যদি কেউ না দেখে পাস বাই মানে ইগনোর করে চলে যায়, ঠিক আছে, অতিক্রম করে চলে যায় এই দৃশ্যটা না দেখে, তাহলে জানতে হবে তার মধ্যে কি নেই, তার মধ্যে এই যে সৌন্দর্য যে সিন অফ বিউটি দেখার মতো তার মানসিকতা নেই বলা যায়, ঠিক আছে। মানে ডাল একজন মানে সেই মানে সেরকমই ব্যক্তি হবে যার মধ্যে হৃদয়ের মধ্যে কোনো মানে সুন্দরতা নেই, সৌন্দর্য নেই, যে এরকম দৃশ্যকে সে পেরিয়ে চলে যাবে। এ সাইট মানে হচ্ছে দৃশ্য। 3 নম্বর লাইন দেখো, এ সাইট শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি মানে তার এই সুন্দরতা, বিশাল বিউটিফুলনেস কে বোঝাচ্ছে। কার? এই লন্ডন শহরের। কি বলছে? এ সাইট শো টাচিং, এত মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরটাকে দেখতে এতটাই মানে মনোরম লাগছে, কি মনে হচ্ছে যে একটা দৃশ্য এমন মানে একদম মন ছুঁয়ে যাওয়া, ঠিক আছে, এবং তার মনোরম রূপ ম্যাজেস্টি, সেটাকে না দেখে না তার অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আর পারা যায় না। যেহেতু বিং এ রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু
তাই করেছেন। ঠিক আছে, এবার দেখো তারপরে কি বলছে, দিস সিটি নাও ডট, দেখো ডট DOTH ডট কথাটা মানে হচ্ছে এটা একটা আর্কাইক ওয়ার্ড। ঠিক আছে, ওল্ড ইংলিশ, এটা কবি টবি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডট কথাটা মানে হচ্ছে ডাজ। ঠিক আছে, ডট কথাটা মানে হচ্ছে ডাজ। আমরা যদি বলি ডট, ডট মানে হচ্ছে ডাজ, এখানে তার মানে হবে তোমার ডাজ। তাহলে কি বলছে, দিস সিটি নাও ডট ডাজ কি আছে, লাইক এ গার্মেন্ট ওয়্যার। ঠিক আছে, গার্মেন্ট ওয়্যার মানে হচ্ছে একটা এই সিটি, দিস সিটি মানে এখানে লন্ডন কথা বলা হচ্ছে, এখানে কবিতায় কোথাও কিন্তু তোমার লন্ডন বলা নেই। ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু ওয়েস্টমিনিস্টার ব্রিজটা বলা রয়েছে, সেই জন্য তোমাকে ওয়েস্টমিনিস্টার ব্রিজটা টেমস নদীর কাছে লন্ডন শহরই। ঠিক আছে, সেই জন্য লন্ডনের কথা বলেছে। সেই জন্য দিস সিটি নাও ডট মানে ডাজ পড়েছে লাইক এ গার্মেন্ট, একটা পোশাক পরে নিয়েছে। ঠিক আছে, লাইক এ গার্মেন্ট। দেখো এখানে কি ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, এখানে দেখো দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার। তাহলে একটা সিটি হচ্ছে একটা কি, একটা মানে তোমার যখন এটা পার্সনিফিকেশন ইউজ হয়েছে, তাই না? পার্সনিফিকেশন মানে কি, যখন কোনো এখানে পার্সোনাল অর্থাৎ কোনো ব্যক্তি যে যখন ব্যক্তি সত্তা তার মধ্যে আরোপ করা হয় কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে। লন্ডন শহর, ঠিক আছে, লন্ডন শহরকে কি করা হয়েছে অ্যাজ এ পার্সন হিসেবে, কারণ জামা কাপড় পরা এইগুলো তো একজন ব্যক্তিরই কাজ। ঠিক আছে, একজন পার্সনেরই কাজ। ঠিক আছে, কিন্তু এটা তো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তাই না? শহর, সে নিজে কি করে জামা কাপড় পরবে, তাই না? সেই জন্য এখানে এই লাইনটাই কি বলছে, পার্সনিফিকেশন ইউজ হয়েছে। এখানে এই লন্ডন শহরকে পার্সনিফাই করেছে অ্যাজ এ পার্সন হিসাবে। সেই জন্য কি বলছে, দিস সিটি ডট মানে পড়েছে মানে গার্মেন্ট, পোশাক পরিচ্ছদ পড়েছে। কি পোশাক পরিচ্ছদ? দ্য বিউটি অফ মর্নিং, অর্থাৎ সকালের যে সৌন্দর্য। কি সকালের সৌন্দর্য? সকালটা কেমন? সাইলেন্ট, নিস্তব্ধ এবং বেয়ার কথাটা মানে হচ্ছে কি, উন্মুক্ত। ঠিক আছে, কেন উন্মুক্ত? কারণ সকালবেলায় দেখবে দিনের সাধারণত কর্মচঞ্চলতা স্টার্ট হয়নি। আস্তে 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 যখন দিন যত গড়াবে তখন কি হবে, লোকে আস্তে আস্তে নিজে তার কাজকর্মে বেরোবে, অফিস আদালতে বেরোবে, কলকারখানা স্টার্ট হবে। ঠিক আছে, এখানে সকালবেলাকার পরিবেশটা মনোরম পরিবেশ, কারণ কোনো একদম স্মোক ফ্রি একদম অ্যাটমসফিয়ার, দূর দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে, হ্যাঁ, একদম ফ্রেশ হাওয়া। সেই জন্য এই সকালবেলাকার ইয়েতে দেখবেন একটা যারা সকাল সকাল আর্লি রাইজার যারা উঠবে, দেখবে সকালবেলাকার পরিবেশটা একটা আলাদা একটা কি থাকে, তার মধ্যে একটা আলাদা গুণ থাকে। ঠিক আছে, তাকে একটা আলাদাই দেখতে লাগে, সব নিস্তব্ধ নিশ্চুপ, তাই না? সেই রকম সেই সকালের যে সৌন্দর্যতা সাইলেন্ট এবং বেয়ার, উন্মুক্ত হয়ে আছে। আর কি 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 উন্মুক্ত হয়ে রয়েছে, যেমন শিপস, তাই না, নৌকো, টাওয়ার্স মানে হচ্ছে মিনার, ওই যে বড় বড় যে মিনার, বড় বড় মিনার মানে ওয়েস্টমিনিস্টার ব্রিজ যে টাইমে এখানে 1802-তে যে কথাগুলো তিনি বলছেন, সেই টাইমে লন্ডন কিন্তু অত বড় এখনকার মতো অত বড় বড় স্কাই স্ক্র্যাপার এই সমস্ত দেখা যেত না। মানে ছোট ছোট পরিমাণে লন্ডন শহরটা খুব ছোট্ট পরিসরের মধ্যে, তার পেরিফেরি ছিল খুব ছোট্ট। সেই জন্য সেখানে কি দেখা যেত, শিপস। ঠিক আছে, উন্মুক্ত ভাবে রয়েছে, শিপসরা রয়েছে, টাওয়ারটা রয়েছে, মিনার বা মিনারেট যাকে বলা হয়, ডোমস, গম্বুজ, এখানে গম্বুজ মানে যে সমস্ত তোমার যে চার্চের যে সমস্ত গম্বুজগুলো রয়েছে ওগুলো বলা যায়, থিয়েটার্স, নাট্যশালা অ্যান্ড টেম্পলস লাই। ঠিক আছে, এবং মন্দির। ওপেন ইন আনটু, এই আনটুটাও হচ্ছে তোমার একটা আর্কাইক ওয়ার্ড। আনটু কথাটা মানে হচ্ছে যার মানে হচ্ছে তোমরা বলতে পারো প্রিপোজিশন টু। ঠিক আছে, তাহলে ওপেন আনটু বা ওপেন টু দ্য ফিল্ডস, মাঠে, এন্ড টু দ্য স্কাই, তার মানে কি, মানে উন্মুক্ত প্রান্তর ও আকাশ অবধি আমরা বলতে পারি তার মানে পরিব্যাপ্তি। কার পরিব্যাপ্তি? উন্মুক্ত প্রান্ত আমরা সকালবেলা বললাম না যে হাসাল এন্ড বাজল, মানে অর্থাৎ কর্মচঞ্চলতা স্টার্ট হয়নি। ঠিক আছে, এবং লোকেরা এই যে শিপস এগুলো, শিপ সাধারণত কি থাকে দিনের বেলাতে যখন আমরা দেখবো তখন মাঝ সমুদ্রে থাকবে, কিন্তু এখন সে কিন্তু অ্যাঙ্কার করে সমস্ত কি তাদের নিজেদের পোর্টে রয়েছে,
তাই না, সব শিপস গুলো রয়েছে, কর্মচঞ্চলতা স্টার্ট হয়নি, এবং সেই জন্য দেখে মনে হচ্ছে, ব্রিজ থেকে দেখে মনে হচ্ছে গোটা শহরটাকে সে যেন মনে হচ্ছে মানে একদম তার মধ্যে উন্মুক্ত হয়ে রয়েছে। ঠিক আছে, কেন গোটা শহরটাকে তিনি দেখতে পাচ্ছেন, তিনি ব্রিজ থেকে যেহেতু যত দেখবে উঁচু জায়গাতে তুমি উঠবে তত তোমার দেখার যে মানে পেরিফেরি হরাইজনটা দেখবে আস্তে 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 তোমার বাড়তে লাগবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি কোনো একটা জায়গায় যে এইটুকু একটা জায়গা দেখতে পাচ্ছ, আর একটু উপরে উঠলে তার মানে তোমার আরো পেরিফেরিটা আরো বেড়ে গেল, আরো একটু উপরে উঠলে তোমার পেরিফেরিটা আরো বেড়ে গেল। তো এরকম তিনি ব্রিজ থেকে যখন দেখছেন তো মোটামুটি বললাম যে লন্ডন শহরটা সেই টাইমে অতটা বড়ও ছিল না। ঠিক আছে, তো মোটামুটি একটা লন্ডনের যে একটা ওভারঅল ভিউ তিনি দেখতে পাচ্ছেন, এবং তিনি মনে হচ্ছে না গোটা লন্ডন শহরটাকে কি করেছে কেউ যেন একদম খুলে, আমরা বাক্স থেকে যেমন কোনো কিছু খুলে বার করে রাখি, ঠিক আছে, বাক্স থেকে খুলে একদম খোলা আকাশের নিচে যেন কবির সামনে কেউ তুলে ধরেছে। বোঝা গেছে? অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, এবং সমস্তটাই কি হচ্ছে ব্রাইট মানে সকালবেলায় উঠেছে, সূর্য উঠেছে, দেখতে একদম কি লাগছে, একদম ঝলঝল করছে আর কি, রেডিয়েন্ট, এবং গ্লিটারিং উজ্জ্বলময়, অ্যান্ড দ্য স্মোকলেস এয়ার, এবং ধোঁয়াতে এবং কোনো কি নেই মানে ধোঁয়াহীন একদম পরিশ্রুত বাতাস সেখানে তিনি পাচ্ছেন। বোঝা গেল? এটা গেল তোমার 8টা লাইন। ঠিক আছে, এবার আমরা কি বললাম, এটা পেট্রিয়ান বা ইটালিয়ান সনেট। ইটালিয়ান সনেটে কখনো কি থাকে, 6টা পার্ট থাকে, বা কখনো কখনো কি থাকে যে 8টা থাকে বা 6টা থাকে। তাহলে 8টা যেখানে থাকে অষ্টপদে কি আমরা রাইমিং স্কিম বলে কি বলেছিলাম, যে এ বি বিবি এ এ বিবি এ, তাই তো? এই রাইমিং স্কিমটা আমরা বলেছিলাম যে এ বিবি এ এ বিবি এ। এবার দেখো কিভাবে তোমরা রাইমিং স্কিম ইউজ করবে। দেখো প্রথমে কি রয়েছে, লাইনের প্রথম যে লাস্ট লাইনটা সেটা তার সঙ্গে কি দেখবে উচ্চারণটা কেমন হচ্ছে। যেমন প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে ফেয়ার। ঠিক আছে, প্রথমে রয়েছে তোমার ফেয়ারের জন্য আমরা কি দেবো, এ দিলাম। বোঝা গেল? দেখো তারপরের লাইনে কি রয়েছে, প্রথমে লাস্ট রয়েছে বাই। ঠিক আছে, তার জন্য আমরা কি দেবো, ফেয়ারের সাথে বাই মিলছে না, তাহলে কি দেবো, বি, দ্বিতীয় নাম্বারে বি দেবো। তারপরের লাইনে দেখো কি রয়েছে, ম্যাজেস্টি। ঠিক আছে, তাহলে ম্যাজেস্টি কার সাথে মিলছে, বাইয়ের সাথে মিলছে, বাইটা কি বি, তাহলে ম্যাজেস্টির ক্ষেত্রে আমরা কি দেবো, বি। বোঝা গেল? 4 নম্বর লাইনে দেখো কি রয়েছে, ওয়ার। ফেয়ার বাই ম্যাজেস্টি কারোর সাথে মিলছে, হ্যাঁ মিলছে। কার সাথে মিলছে, ফেয়ারের সাথে ওয়ার, তাহলে আমরা কি দেবো, এ। বোঝা গেল? তারপরে দেখো আবার কি রয়েছে, ফেয়ার, তারপর লাইনে কি রয়েছে, বেয়ার কার সাথে মিলছে, ওয়ারের সাথে। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে ওয়ারে কি দিয়েছি, এরও দিলাম এ। বোঝা গেল? তারপরে দেখো তারপর কি রয়েছে, লাই কার সাথে মিলছে, এই বাইয়ের সাথে মিলছে, বাই, তাহলে বাইয়ে আমরা কি দিয়েছি, বি। ঠিক আছে, তাহলে এখানেও বি দেবো। তারপরে দেখো কি রয়েছে, স্কাই, আবার কার সাথে মিলছে, লাই আর স্কাই মিলে যাচ্ছে, তাহলে এর জন্য বি দিয়েছি, এর জন্য বি দেবো। বোঝা গেল? তারপরে কি দিয়েছি, এয়ার কার সাথে মিলছে, একদম ফার্স্ট লাইনে যে রয়েছে ফেয়ারের সাথে এয়ার মিলছে, ফেয়ারের জন্য কি দিয়েছি, এ। তাহলে এয়ারের জন্য কি দেবো, রাইমিং স্কিমের জন্য এয়ারের জন্য কিন্তু আমরা এ দেবো, এ। হলো? তাহলে দেখো আমরা কি বলেছিলাম, যে এই যে ইটালিয়ান বা এই যে পেট্রিয়ান সনেটে অষ্টপদ যদি প্রথমে থাকে, অষ্টপদের জন্য রাইমিং স্কিম সব সময় কিন্তু আমরা বলেছিলাম যে এ বিবি এ এ বিবি এ হয়েছে, এ বিবি এ এ বিবি এ, এটা অষ্টপদ বা অক্টেভ। 8 লাইনের জন্য এটা সবসময় কিন্তু এই রাইমিং স্কিমই কিন্তু চলবে। বোঝা গেল? এবার আমরা নিচের পরের ষষ্ঠ পদটা দেখব।
তারপর দেখো এখানে তারপর কি বলেছে যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। ঠিক আছে, স্টিপ কথাটা মানে কি? স্টিপ কথাটা মানে হচ্ছে তোমার স্টিপ, স্টিপ কথা মানে শোক, বা ওয়েট। ঠিক আছে, ভেজানো। অর্থাৎ সূর্য কখনো এমন সুন্দরভাবে ভেজায়নি। অর্থাৎ নেভার ডিড সান কি নান বিউটিফুলি স্টিপ। এখানেও দেখো এই লাইনটাও কিন্তু হাইপারবোল হিসাবে ইউজ হয়েছে। ঠিক আছে, কারণ সূর্য কখনই এই উপত্যকাকে, লন্ডন যে শহরটাকে, লন্ডন শহর যে সকালবেলায় যে সূর্যের ছটা এসে পড়ছে সেটাকে কবি কম্পেয়ার করছেন যে সূর্য কি মানে কখনো যেন এমন করে অন্য কোথাও যেন এইরকম তার সূর্যরশ্মি কোথাও তার প্রভাব মানে সূর্যরশ্মি ফেলেনি। সেই জন্য কি বলছে নেভার ডিড শান মোর বিউটিফুলি স্টিপ। অর্থাৎ সূর্য কখনো এমন তার সুন্দরভাবে কখনো কোথাও এমন সিক্ত করেনি মানে ভেজায়নি। তাহলে এই লাইনটাকেও দেখো হাইপারবোল। ঠিক আছে, অতিরঞ্জিত ভাবে বলা হচ্ছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার কথাটা মানে কি? স্প্লেন্ডার কথাটা মানে হচ্ছে বিউটিফুল। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। অর্থাৎ উপত্যকা, টিলা, রক বা পাহাড়ে তার প্রথম আলোর মানে তার প্রথম আলো সুন্দরভাবে এমন ভাবে পড়ছে মানে পৃথিবীর আলো যেন তাকে মানে কি হয় অন্য কোথাও এরকম পড়ে না, এরকম টাইপের। তাহলে অর্থাৎ তার এই যে ভ্যালিতে রক বা যে ছোট যে পাহাড়ে এখানে কি করছে মানে তারা মানে প্রায় তার প্রথম যা ফার্স্ট তার প্রথম সুন্দর আলো, ঠিক আছে, মানে সূর্যের আলো, সকালের আলো পড়ছে। নেভার স আই মানে আমি কখনো মানে এরকম জিনিস দেখিনি। নেভার ফেল্ড আমি কখনো এরকম দেখিওনি, এরকম অনুভবও করিনি। এ কাম মানে একটা শান্তি বা একটা প্রশান্তি, সো ডিপ, ঠিক আছে, মানে এতটা গভীর প্রশান্তি সে কখনো পায়নি। অর্থাৎ এই সকাল যে সূর্য উঠেছে, স্মোকলেস একটা অ্যাটমসফিয়ার, তো এখানে সকালে সূর্য উঠেছে, সোনালি সূর্য, মনে হচ্ছে গোটা লন্ডন শহরটাকে তার সাথে যে পার্শ্ববর্তী যে ভ্যালি উপত্যকা যেগুলো রয়েছে সেগুলোকে মনে হচ্ছে না একদম সূর্যের আলোতে সব আর কি স্নান করিয়ে দিয়েছে। ঠিক আছে, একদম তার রৌদ্রোজ্জ্বল ওয়েদার, ঠিক আছে, কন্ডিশন, এটাকে দেখে তিনি একদম বিভোর হয়ে গেছেন। মনে হচ্ছে এরকম কন্ডিশন যেন আর সে কখনো কোথাও দেখেনি, এবং সূর্যও কখনো যেন কাউকে এরকম ভাবে সিক্ত করেনি বা ভেজায়নি। দ্য রিভার গ্লাইড, গ্লাইড কথাটা মানে হচ্ছে ধীরে বয়ে চলা, অর্থাৎ ধীরে ধীরে চলা, গোস স্লোলি। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল। অর্থাৎ রিভার মানে এখানে টেমস রিভার। এই টেমস রিভারও কি করছে, তার নিচে আস্তে আস্তে নিজের যে ইচ্ছায় আস্তে আস্তে ধীরে ধীরে শান্তভাবে কি করছে, নিজের ইচ্ছায় তিনি বয়ে চলেছেন। এখানেও দেখো এই রিভারকেও কিন্তু এখানে কি করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। ঠিক আছে, এখানে একজন হিউম্যান ইনঅ্যানিমেট অবজেক্টকে একজন হিউম্যান অবজেক্টের মতো কিন্তু এখানে কম্পেয়ার করা হয়েছে, কারণ রিভার নিজের ইচ্ছা মতো বয়ে চলে যেতে পারে না, তাই তো, মানুষ যেমন পারে। ঠিক আছে, সেজন্য এখানে কিন্তু এই লাইনটাকে দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, এটাকেও কিন্তু তোমার পার্সনিফাই করা হয়েছে। তারপরে কি বলছে, ডিয়ার গড, হে ভগবান বা ও ভগবান, দ্য ভেরি হাউস, ওই সমস্ত বাড়িগুলো, ঠিক আছে, কোন বাড়িগুলো, লন্ডন শহরের বাড়িগুলো, সকালবেলা তো, তাই তো, কেউ তো বাড়ি থেকে বেরোয়নি, কর্মচঞ্চলতা স্টার্ট হয়নি, ঠিক আছে, সেই জন্য বাড়ি যে সমস্ত রয়েছে, কল কারখানা, অফিস কাচারি, সব লোকেরা কি করছে, ঘুমাচ্ছে ঘরগুলো। সেই জন্য কি বলছে, ও গড, হে ভগবান, দ্য ভেরি হাউস সিম কি হচ্ছে, অ্যাসলিপ, অর্থাৎ ওই সমস্ত ঘরগুলোকে দেখে কি মনে হচ্ছে, তারা যেন সব ঘুমাচ্ছে। অ্যান্ড দ্যাট মাইট হার্ট, ঠিক আছে, দ্যাট মাইট হার্ট মানে এখানে হার্ট মানে এখানে লন্ডন সিটিকে বলা হয়েছে। ঠিক আছে, একটা উঁচু জায়গা থেকে দেখছে ওয়েস্টমিনিস্টার ব্রিজকে, ঠিক আছে, এবং তার আশেপাশে যে সারাউন্ডিংস গুলো তুমি দেখতে পাচ্ছেন, যে আশেপাশে যে নদী জঙ্গল ঘেরা, ঠিক আছে, এবং তার মাঝে কি রয়েছে, ছোট্ট একটা লন্ডন শহর তিনি দেখতে পাচ্ছেন।
তৎকালীন লন্ডন শহরের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তখন তার পরিধি, তার ব্যাপ্তি এত এখনকার মতো এত বিশাল ছিল না, ঠিক আছে। সেই জন্য সেই লন্ডন শহরটাকে অ্যাজ এ হার্ট, মানে তার লন্ডনের শহরের আশেপাশে যে প্রাকৃতিক যে ইয়েটা তার মধ্যে কি রয়েছে, লন্ডন শহরকে অ্যাজ এ হার্ট হিসেবে কম্পেয়ার করছে। সেজন্য কি বলছে, অ্যান্ড অল দ্যাট মাইট হার্ট, অর্থাৎ এই যে লন্ডন সিটিটা ইজ লাইং স্টিল, এখনো সে কি করছে, একদম গভীর মানে নিদ্রায় রয়েছে বলা যায়, মানে সে গভীরভাবে ঘুমাচ্ছে, বোঝা গেল। অর্থাৎ এই যে লাস্ট স্ট্যানজাতে এখানে কি বলতে চাইলেন, যে তোমার আমরা বলতে পারি দ্যাট যে লন্ডনের যে রিভারটা, কি রিভার, টেমস, তাহলে টেমস ফ্লো কি পিসফুলি, তাই তো। এবং ওয়ার্ডসওয়ার্থ ফিলস দ্যাট দ্য প্রেজেন্স অফ ডিভিনিটি, তাই তো, একটা ঐশ্বরিক একটা জিনিস তার মধ্যে ফিল করছে। ডিভিনিটি কোথায়, ইন দা স্টিলনেস, ওই যে নীরবতা, ওর মধ্যে একটা ওই স্টিলনেসের মধ্যে, ইন দা মর্নিং, সকালবেলাকার এই যে নীরবতার মধ্যে তিনি একটা ডিভিনিটি ফিল করছেন, ঠিক আছে। হোয়েন দ্য হাউসেস অফ দ্য সিটি, এবং যেখানে ওই যে সিটির অর্থাৎ লন্ডন হাউসের, লন্ডনের যে সিটি মানে তো লন্ডনের কথা বলা হয়েছে, দ্য হাউসেস অফ দ্য সিটি, তারা কি সিমস অ্যাসলিপ, তার দেখে মনে হচ্ছে তারা ঘুমাচ্ছে, তাই না। অ্যান্ড দ্য লন্ডন সিটি রিমেন্স স্টিল, এবং তার লন্ডন সিটিটা রিমেন্স কি রয়েছে, যে বাড়িগুলো ঘুমাচ্ছে এবং লন্ডন সিটি রিমেন্স স্টিল, তাই সে শান্তির মানে চুপচাপ মানে নিশ্চল অবস্থায় রয়েছে, মানে ঘুমালে, মানুষ ঘুমালে কেমন হয়, তাই তো, ঠিক সেরকম। সেই জন্য লন্ডন সিটি রিমেন্স স্টিল অ্যাজ ইফ, কেমন, ইট, মানে আমরা বলতে পারি অ্যাজ ইফ অ্যাট রেস্ট, সে একদম তার যে স্টিলনেসটা তিনি কম্পেয়ার করছে, যেন লন্ডন শহরটা রেস্ট করছে, ঠিক আছে, বোঝা গেল। গোটা কবিতাটা আমরা পড়লাম, দেখলে তাহলে অতটা খুব একটা কিন্তু কবিতাটা সহজ নয়। এবার তোমাদের কবিতাটার ওভারভিউ সম্পর্কে বলা হলো। এবার আমরা দেখলাম পোয়েট, সনেট, মানে সনেট টনেট এই সমস্ত সম্পর্কে আমাদের আলোচনা করা হলো, ঠিক আছে। এবার তোমাদের যে রাইমিং স্কিম, তোমরা সেটাকে একবার দেখে নাও। দেখো রাইমিং স্কিম কিছুই নয়, প্রথমে বললাম যে আমাদের যেটা পোয়েম, মানে যে আমরা যেটা আলোচনা করলাম সেটা কোন ধরনের সনেট, এটা একটা ইটালিয়ান সনেট বা পেট্রাকিয়ান সনেট, তাই তো, পেট্রাকিয়ান সনেট। এবার এই সনেটে প্রথমে অষ্টপদ, অর্থাৎ প্রথম যে 8টা লাইনে সেটাকে তার একটা রাইমিং স্কিম থাকে, আর ফিক্স একটা ষষ্ঠ পদে কিন্তু একটা রাইমিং স্কিম থাকে। দেখো আমরা যে লাইনটা পড়লাম, আমরা ফার্স্ট লাইনে, দেখো তোমরা প্রত্যেকটা বই খুলে দেখো, ফার্স্ট লাইনের প্রথম ওয়ার্ডটা কি আছে, ফার্স্ট লাইনের প্রথম ওয়ার্ডটা আছে দেখো ফেয়ার, তাই না। সেকেন্ড লাইনের প্রথম নয় লাস্ট ওয়ার্ডটা, সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ডে কি আছে দেখো পাস বাই, তাই না। থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড কি রয়েছে, থার্ড লাইনের লাস্ট ওয়ার্ড দেখো ম্যাজেস্টি রয়েছে, ঠিক আছে। ফোর্থ লাইনের দেখো লাস্ট ওয়ার্ড কি রয়েছে, ওয়্যার রয়েছে, পরিধান করা। ফিফথ লাইনের লাস্ট লাইনে কি রয়েছে দেখো লাই। সিক্সথ লাইনের লাস্ট যে ওয়ার্ড, সেই লাস্ট ওয়ার্ডে কি রয়েছে দেখো স্কাই। সেভেন্থ লাইনের লাস্ট ওয়ার্ড কি রয়েছে দেখো এয়ার, এয়ার নয়, সিক্সথ লাইনে রয়েছে, 1 2 3 4 5, একে রয়েছে তোমার ফেয়ার, 2 রয়েছে পাস বাই, 3 রয়েছে ম্যাজেস্টি, 4 রয়েছে ওয়্যার, 5 রয়েছে, এটা কেন ভুল হয়েছে, 5 রয়েছে বেয়ার, এবং 6 রয়েছে স্কাই। লাই, 6 নম্বরে লাস্টে দেখো লাই রয়েছে, ঠিক আছে। 7 নম্বরে দেখো স্কাই রয়েছে, 8 নম্বরে রয়েছে তোমার এয়ার রয়েছে, ঠিক আছে, 8 নম্বরে রয়েছে এয়ার। এবার দেখো আর এইদিকে
তোমার 9 নম্বর লাইনে কি রয়েছে দেখো স্টিপ, ঠিক আছে। 10 নম্বর লাইনে কি রয়েছে দেখো হিল, লাইনে লাস্টে আর কি। 11 নম্বর লাইনের লাস্টে কি রয়েছে দেখো দেখো ডিপ রয়েছে। 12 নম্বর লাইনের লাস্টে কি রয়েছে দেখো উইল রয়েছে। 13 নম্বর লাইনের লাস্টে কি রয়েছে দেখো অ্যাসলিপ রয়েছে। এবং 14 নম্বর লাইনের লাস্টে কি রয়েছে দেখো স্টিল রয়েছে। দেখো এবার আমরা রাইমিং স্কিম কিভাবে বার করি, দেখো খুব সহজ, ঠিক আছে। প্রথমে দেখবো এই যে কেন আমরা প্রত্যেকটা লাইনে লাস্ট ওয়ার্ডকে লিখেছি, তার প্রোনাউন্সিয়েশন দেখবো মিলছে কিনা, একই রকম, ঠিক আছে, একই ধরনের উচ্চারণ হচ্ছে কিনা। ফেয়ার, ফেয়ারের সাথে পাস বাই মিলছে, ফেয়ারের সাথে এর বাই লিখলে হতো, বাই মিলছে, মিলছে না, তাহলে ফেয়ারের জন্য আমি কি দেবো এ। পাস বাই, বাইটা কিন্তু ফেয়ারের সাথে মিলছে না, সেজন্য এটা দিলাম বি। দেখো ম্যাজেস্টি কার সাথে মিলছে বাই, বাইয়ের সাথে মিলছে, সেজন্য এটা দিলাম বি। ওয়ার কার সাথে মিলছে ফেয়ারের সাথে মিলছে, মিলছে না, ফেয়ারের জন্য কি দিয়েছি এ, সেজন্য এরও দেবো এ। বেয়ার যেহেতু এর সাথে ফেয়ার এগুলো মিলছে, ওয়ার বেয়ার একই রকম উচ্চারণ হচ্ছে এ। দেখো লাই, লাই কি বিয়ারের সাথে মিলছে, মিলছে না, কার সাথে মিলছে এই যে বাইয়ের সাথে মিলছে, তাহলে কি দেবো বি। স্কাই লাইয়ের সাথে মিলে যাচ্ছে, এরও বি। এয়ার মিলছে, কার সাথে মিলছে ফেয়ার, ফেয়ারের জন্য আমরা কি দিয়েছি এ। তাহলে প্রথম যে অক্টেভ, ঠিক আছে, অর্থাৎ অষ্টপদ, প্রথম অষ্টপদের জন্য রাইমিং স্কিম কি হলো এ বি বি এ এ বি বি এ। এটাই তো আমরা কি বলেছিলাম যে অক্টেভের এই যে ইটালিয়ান যে সনেট, যে পেট্রিয়ান যে সনেট, তার কিন্তু সবসময় রাইমিং স্কিম এ বি বি এ এ বি বি এ এ হবে। হলো, এই কবিতাতেও আমাদের কিন্তু তাই হয়েছে। এবং লাস্ট যে শেষ স্টেপ তার যে ষষ্ঠ পদে, তার সবসময় আমরা কি হবে বলেছিলাম, হয় সিডি 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 হবে, নাহলে সিডি সিডি ই সিডি। দেখি আমরা কোনটা হচ্ছে, দেখো স্টিপ, স্টিপটা কিন্তু এইগুলো কারোর সাথেই মিলছে না, ফেয়ার বাই এর কারোর সাথে মিলছে, সুতরাং এ বি হচ্ছে না, তাহলে আলাদা একটা নেবো আমরা, সি নিলামের জন্য। হিল, হিলটা সি এর সাথে মিলছে না, বা এদের কারোর সাথে মিলছে না, বেয়ার ফেয়ার কারোর সাথে মিলছে না, সেই জন্য এর আলাদা নেবো ডি। বোঝা গেল। ডিপ, দেখো স্টিপ ডিপ মিলে যাচ্ছে, সি এর জন্য কি নিয়েছি, তাহলে এখানে সি নেবো। উইল মিলে যাচ্ছে কি হিলের সাথে, সেজন্য এখানে কি নেবো ডি। অ্যাসলিপ মিলে যাচ্ছে কি ডিপের সাথে, এর জন্য কি নিয়েছি সি নেবো। এবং স্টিল কার সাথে মিলছে হিল, হিলের জন্য কি নিয়েছি ডি, হিলের জন্য উইল ডি নিয়েছি। তাহলে দেখো এরও কিন্তু আমরা কি পেলাম সিডি সিডি সিডি। এই ষষ্ঠ পদের জন্য এরও কিন্তু রাইমিং স্কিম হলো সিডি সিডি সিডি। বুঝা গেল। এবং এর এই অষ্টপদের রাইমিং স্কিম কিন্তু এর ফিক্স, কখনো কখনো ষষ্ঠ পদের রাইমিং স্কিম কখনো সি ডি ই সি ডি ইউ হয়। বোঝা গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, যে এই কবিতার রাইমিং স্কিম কি, কিভাবে আমরা রাইমিং স্কিম বার করব, তাই তো ফাইন্ড আউট করব কিভাবে, এবং অক্টেভ কি, সেস্টেট কি, ঠিক আছে, এটা কোন সনেট, সনেটে কতগুলো লাইন থাকে। আচ্ছা বলো তো, বাংলার কে প্রথম সনেট আবিষ্কার করেছিল? বাংলায় মানে আবিষ্কার তো নয়, আবিষ্কৃত তো হয়েই আছে, মানে বাংলায় সনেট লেখার সিস্টেমটা কে স্টার্ট করেছিল? সেটা হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এখানেই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হবে। আশা করি আমি আমার সাধ্য মতো তোমাদের বোঝাতে পারলাম।